যোগমায়ার প্ল্যানে বিশ্বেশ্বরকে অ্যারেস্ট করে নিয়ে গেল অফিসার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অর্ণা রেহানকে বারবার করে বলতে থাকে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আমি আপনার সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই। রেহান তখন বলে সেটা সম্ভব নয়, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর এটা শুনে অর্ণা তখন বলে, কেন সম্ভব নয়? কেন আপনি কেন এরকম করছেন বলুন তো? আমি তো আপনাকে সত্যিই খুব ভালোবাসি। তখনই রেহান বলে দেয়, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়, কারণ আমার স্ত্রী আছে আর আমি তাকে ভালোবাসি। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। এই কথাটা শুনে অর্ণা তো রীতিমতো চমকে যায় আর বলে, আপনার স্ত্রী কই? একবার ডাকুন তাকে, আমি তার সাথে কথা বলতে চাই। প্লিজ একবার অন্তত ডাকুন, একটা বার অন্তত ডেকে আমার সাথে একটু আলাপ করিয়ে দিন। তখনই রেহান বলে সেটা সম্ভব নয়, কারণ সে আর পৃথিবীতে বেঁচেই নেই। অর্ণা তখন খুব কান্নাকাটি করতে থাকে, রেহানকে রীতিমতো জড়িয়ে ধরেছে। রেহান অর্ণাকে সরিয়ে দেয় আর বলে, দেখুন আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। আগেও বলেছি, এখনো বলছি, কথাটা কি কানে গেল না? এরপর আর কোনো কথাই বলতে পারে না অর্ণা। রেহান ভেতরে চলে যায়। অর্ণা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। তখনই রেহানের মা রাজেশ্বরকে বলে, তুমি এক্ষুনি অর্ণার দিদির সাথে কথা বলো, আমি অর্ণার সাথেই রেহানের বিয়ে দেব। তখনই কথাটা শুনে রাজেশ্বর বলে, কিন্তু রেহান কি এই বিয়ে মেনে নিতে পারবে? রুদ্রাণী তখন একই কথা বলে। তখন রেহানের মা বলে, পারবে। এই পৃথিবীতে অর্ণার থেকে বেশি রেহানকে আর কেউ ভালোবাসতে পারবে না, তাই আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। রাজেশ্বর তখন বলে, ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। অন্যদিকে গায়ত্রী দেবী চলে গেছে উকিলবাবুর কাছে, অর্থাৎ ফটিকের কাছে। আর তখনই বলে, আপনি নোটিশ পাঠিয়েছেন কেন? কিসের জন্য? তখনই ফটিক বলে, কেন ডিএস কলোনিটা কি আপনার নাকি? ওটা হচ্ছে এই রেহান বাবুর আর যোগমায়ার। তাহলে আপনি সেখানে বেশি নাক গলাচ্ছেন কেন? গায়ত্রী দেবী বলে, আপনাকে কে বলেছিল এই কেসটা নিয়ে লড়তে? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনাকে কে এই কেসটা নিয়ে লড়তে বলেছে? ফটিক তখন বলে, আমাকে যেই বলুক না কেন, সেটা আমি আপনাকে বলতে ইন্টারেস্টেড নই। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখনই দেখা যায় গায়ত্রী দেবী বলে, বলবেন না তো? এরপর দুজন গুন্ডা নিয়ে গেছে। গুন্ডাগুলোকে বলে, মেরে হাড়গোড় সব ভেঙে দে। তখনই কলার ধরেছে ফটিকের। ফটিক তখন বলে, ভালো হবে না কিন্তু বলছি, কলার ছাড়ুন, নাহলে কিন্তু খুব খারাপ হবে, ছাড়ুন কলার। আর তখন গুন্ডাগুলো মারতে শুরু করলে গায়ত্রী দেবীর কাছে একটা ফোন আসে। ফোন করেছে যোগমায়া আর বলে, খবরদার, উকিলবাবুর গায়ে যদি একটা হাতও উঠেছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গায়ত্রী দেবী তখন বলে, কি খারাপ হবে? আর আপনিই বা কে বলছেন? সাহস থাকে তো সামনে এসে বলুন, এরকম ভাবে বলবেন না, বুঝতে পেরেছেন? এরপরেই গায়ত্রী দেবীর কাছে গৌরবের ফোনটা ধরিয়ে দেয়। গৌরব তখন বলে, ঠাম্মি ঠাম্মি আমাকে বাঁচাও, এরা আমাকে ভীষণ মারধর করছে, আমার হাত পা বেঁধে রেখেছে, আমার চোখও বাধা রয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে বাঁচাও ঠাম্মি। তখনই গায়ত্রী বলে, গৌরব তুই ওখানে কি করে পৌঁছালি? এরপর গৌরব বলে, সেসব পরে বলছি, তুমি আগে আমাকে বাঁচাও। এরপর গায়ত্রী দেবী বলে, শোনো, তুমি আমার নাতিকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, আমি ফটিক বাবুর কোনো ক্ষতি করছি না। এরপর গুন্ডাগুলোকে বারণ করে, গায়ে হাত দিবি না একদম। ফটিক বাবু বলে, কেন? একেবারে সবকিছু শেষ হয়ে গেল? এক্ষুনি তো বলছিলেন আমার হাড়গোড় যেন ভেঙে দেওয়া হয়। তখন গায়ত্রী দেবী যোগমায়াকে বলে, আপনি কে বলছেন বলুন তো? সাহস তাকে সামনে এসে বলুন না, আমার নাতিকে এইভাবে কিডন্যাপ করেছেন কেন? আমার নাতির গায়ে যেন একটা আঁচলও না লাগে। যোগমায়া বলে, বেশ করেছি, ফটিক বাবুর গায়ে হাত উঠলে আপনার নাতিরও খবর হয়ে যাবে, এটা মনে রাখবেন। এরপর গায়ত্রী দেবী আর কিছু বলতে পারে না। অন্যদিকে ফটিক তখন মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক ডিএস কলোনিটার জন্য আমাকে লড়াই করতেই হবে, ওখানকার ওই অসহায় মানুষগুলোর জন্য লড়াই করে যাব আমি। এর মধ্যেই গৌরব বাড়িতে চলে গেছে। ঠাম্মি তখন বলে, দেখি দেখি, ইস কি অবস্থা করেছে, ওই লোকটার নাম কি জানিস? গায়ত্রী দেবীর কথা শুনে গৌরব তখন বলে, লোক কোথায় ঠাম্মি? ওটা তো একজন মহিলা। ঠাম্মি তখন বলে, সে কি, একজন মহিলা তোকে এইভাবে মেরেছে? এর বদলা তো আমাকে নিতেই হবে। এর মধ্যেই পায়েল চলে এসেছে আর বিশ্বেশ্বর তখন বলে, আরে পায়েল, এসো এসো, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে, তুমি কি সেটা জানো? পায়েল তখন বলে, কি সুখবর আঙ্কেল? তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা ফিক্স করে দিন না। বিশ্বেশ্বর তখন বলে, হবে হবে, আরে কোর্ট থেকে বেরিয়ে গেছে রায়, আমি তো সবটাই জানি, এই রব আর উৎসার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, চিন্তা করো না, তারপরেই তোমাদের বিয়ের ফুল ফুটবে। পায়েল তখন বলে, সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না।
বিশ্বেশ্বর বলে, এখনো তো বিয়ের কিছু শুরুই হলো না, আর এখনই আনন্দ হচ্ছে, যাক ভালোই হয়েছে। এর মধ্যে ইন্সপেক্টর চলে এসেছে আর বলে, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। বিশ্বেশ্বর তখন বলে, অফিসার আপনার কি পুরো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছেনটা কি? আমাকে অ্যারেস্ট করবেন কেন? আর তখনই অফিসার বলে, ডক্টর মিত্র একটা এফআইআর করেছে। ডক্টর মিত্রকে দিয়ে আপনারা জোর করে অপারেশনটা করাতে চেয়েছিলেন প্যামেলার, আর এটা পরিকল্পিত একটা খুন, তাই জন্য আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। পায়েল তখন বলে, অফিসার এরকমটা আপনি করতে পারেন না। অফিসার তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি আপনাদের কাছ থেকে জানবো না। অ্যারেস্ট যখন করব বলেছি তখন অ্যারেস্ট করতেই হবে। এর মধ্যেই রাজেশ্বর চলে এসেছে আর বলে, কি হয়েছে অফিসার? বিশ্বেশ্বর বলে, দাদা দাদা আমাকে বাঁচাও, অফিসার আমাকে অ্যারেস্ট করতে এসেছে। তখন রাজেশ্বর বলে, কেন, কি করেছে ও যে ওকে অ্যারেস্ট করবেন? অফিসার তখন বলে, করেছে তো অবশ্যই, ডক্টর মিত্র আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনারা জোর করে ওনাকে দিয়ে অপারেশন করিয়েছিলেন, উনি বারণ করেছিল কিন্তু আপনারা ওনার কথা শোনেননি, তাই উনিও এফআইআরটা করে ফেলেছে। রাজেশ্বর তখন বলে, এফআইআর করেছে? এটা হতে পারে না, কোথাও হয়তো ভুল হচ্ছে আপনার। অফিসার তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, যা বলছি তা একদম ঠিক কথা। এর মধ্যেই পায়েল তখন বলে, আমি অ্যারেস্ট হব না, কোনোভাবেই না, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। অফিসার বলে, বললাম না কি পারি আর কি পারি না সেটা দেখানোর সময় এসে গেছে। এর মধ্যেই অফিসার কনস্টেবলকে ডাকে আর বলে, এদের দুজনকে এক্ষুনি অ্যারেস্ট করো। আর তখনই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। প্যামেলার কথার জন্য রীতিমতো ভাবতে থাকে রাজেশ্বর আর বলে, এবার কি হবে? অফিসার বলে, রাজেশ্বর বাবু এবার আপনি আমাকে সমস্ত সত্যিটা বলুন তো কি হয়েছিল, না হলে কিন্তু আমিও আপনাকে বাঁচাতে পারবো না, আপনারও জেল হয়ে যাবে, তখন কি করবেন? রাজেশ্বর বলে, না না, নার্সিংহোমের একটা রেপুটেশন আছে, এরকমভাবে অ্যারেস্ট হলে কি করে হবে অফিসার? অফিসার তখন বলে, সেই জন্যই তো বলছি ভালোই ভালোই বলে দিন, সময় থাকতে থাকতে বলে দিন, এখনও সময় আছে, না হলে কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারবো না। তখনই রাজেশ্বর মনে মনে ভাবে, কিন্তু কে খেলছে এই খেলাটা? ডক্টর মিত্র তো খেলছে বলে মনে হয় না, আশেপাশে কেউ একজন আছে যে পুরো খেলাটা পরিচালনা করছে, কিন্তু তার লাভ কি সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে গৌরবের থেকে জানার চেষ্টা করছে সেই মহিলাটাকে যে গৌরবকে মেরেছে, কিন্তু গৌরবও কিছু বলে উঠতে পারছে না আর বলে, ঠাম্মি আমি যদি জানতাম তাহলে তো আমি অনেক আগেই অ্যাকশন নিতে পারতাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর তার মুখ চোখ ঢাকা ছিল, আমি তাকে চিনতেও পারিনি। গায়ত্রী দেবী মনে মনে ভাবতে থাকে, কে হতে পারে, কে হতে পারে যার এত ক্ষমতা আমার নাতিকে এইভাবে কষ্ট দেওয়া? ব্যাপারটা তো ভেবেচিন্তে দেখতে হচ্ছে। আর অন্যদিকে রাজেশ্বরও সেই একই কথা ভাবতে থাকে, কে এই খেলাটা খেলছে।